আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ লেকচারে। আমরা আজকে নিউরনের ক্লাসিফিকেশনটা পড়বো এবং এখানে যে এক্সাম্পলগুলো আছে সেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের যে তোমরা কোচিং করবা এখন যে বিভিন্ন জায়গায় সেখানে অবশ্যই আসবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা আসার জন্য এটা খুবই উপযোগী। তো আমরা এটা কিভাবে সহজে একটু মনে রাখতে পারি এবং আমরা নিউরোগ্লিয়া নিয়ে পড়বো এবং নিউরন নিয়ে পড়বো। দেখো এখানে নিউরনের ক্লাসিফিকেশনটা দেওয়া আছে। তো নিউরনের ক্লাসিফিকেশন তিনভাবে আমরা করতে পারি, একটা প্রলম্বিত সংখ্যার উপর ডিপেন্ড করে, একটা কাজের প্রকৃতি, আর একটা সংবেদ পরিবহনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে দেখো আমাদের যে প্রলম্বিত অংশের সংখ্যা এটা একটু গুরুত্বপূর্ণ বেশি। ঠিক আছে, এখানে প্রথমত নামগুলো জানতে হবে এবং এক্সাম্পলগুলো পড়তে হবে। এক মেরুযুক্ত, দ্বিমেরুযুক্ত, ছদ্ম মেরুযুক্ত, বহুমেরু এবং মেরুহীন। এখন এই এক্সাম্পলগুলো আমরা পড়বো। এর আগে তোমাদের কাজের প্রকৃতি অনুযায়ী যে তিনটা আছে, একটা সংবেদী, এর নামই সেন্সরি। ঠিক আছে, সংবেদী বা সেন্সরি। আর চেষ্টীয়, এটা মোটর। আর মিশ্র, যেটা মিক্স বলি আমরা। ঠিক আছে, তোমরা যে 12 জোড়া কোর্টিক স্নায়ু পড়বা, এই কোর্টিক স্নায়ুগুলোর ভিতরে কোনগুলা সংবেদী, কোনগুলা চেষ্টীয়, কোনগুলা মিশ্র, এটা একদম ভালো মতো জানতে হবে। ঠিক আছে, সংবেদী তোমরা কি দিয়ে মনে রাখবো? সংবেদী 1, 2, 8, অর্থাৎ 128 মনে রাখলে 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার। ঠিক আছে, চেষ্টীয় কোনগুলা? চেষ্টীয়গুলো 3, 4, 6, 11 এবং 12। এই নাম্বার স্নায়ুগুলো চেষ্টীয় স্নায়ু। আর মিশ্র সে বাদ বাকি যেগুলো থাকলো এগুলো মিশ্র। ঠিক আছে, 5, 7, 9, 10। ঠিক আছে, যাতে সংখ্যাগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে তুমি 1 নাম্বার স্নায়ু যেমন কি অলফ্যাক্টরি, 2 নাম্বার অপটিক, 8 নাম্বারে ভেস্টিবুলার, ককলিয়ার, এই নামগুলো দিয়ে তখন কিন্তু বুঝতে পারবো যে নিজের কোনটা সংবেদী, কোনগুলো চেষ্টীয়। ঠিক আছে, ওকে। আর এখানে যে অন্তর্মুখী, বহির্মুখী এবং আন্তঃনিউরন বলছে, এই কথাটা মানে অন্তর্মুখী যেটা সেটাই সংবেদী, বুঝতে পারছো? আর বহির্মুখী সেটাই চেষ্টীয় এবং মিশ্র আন্তঃনিউরন। অন্তর্মুখী মানে যেটা উদ্দীপনাকে নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে যায়, আর বহির্মুখী যেটা উদ্দীপনা এখন থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আদেশ বহন করে বিভিন্ন অঙ্গে নিয়ে যায়। আর দুইটার মাঝখানে যেটা কানেকশন হিসেবে কাজ করবে সেটা আন্তঃনিউরন। বুঝতে পেরেছো? ওকে, এখন আসো আমরা যেটা জানবো এই যে এক্সাম্পলগুলো। ঠিক আছে, ইউনিপোলারের এক্সাম্পল। ইউনিপোলার যেটা এক মেরুযুক্ত, এই যেখানে চিত্র দেখতে পাচ্ছ একটা মেরু আছে। ঠিক আছে, এখান থেকে একটা মেরু থাকবে। আর এটা দেখো এখানে আমাদের কোষদেহ থেকে 2টা মেরু, তার মানে এটা দ্বিমেরুযুক্ত। আর সিউডো ইউনিপোলার যেটা, এটা আসলে নর্মালি বাইপোলার থাকে। ঠিক আছে, বাট এটা দেখাবে একটা পোলের মধ্যে, এই জন্য ভ্রান্ত বলা হয়। ঠিক আছে, বা সিউডো মানে ভ্রান্ত। আর মাল্টিপোলার যেটা অনেকগুলো পোল থাকবে। ঠিক আছে, অনেকগুলো পোল থাকবে, এটা মাল্টিপোলার। পোলার যার কোনো পোল থাকবে না। এখন এটা আমরা বুঝলাম, এখানে আমাদের এক্সাম্পলগুলো লাগবে শুরুতেই। তাহলে ইউনিপোলার এটা মেরুদণ্ডী প্রাণীদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, এখানে কিন্তু এই আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দিয়ে দেবো, কিন্তু এটা কোথায় পাওয়া যায়? প্রান্তীয় স্নায়ুতন্ত্রে পাওয়া যায়। আরেকটা জিনিস তোমরা যেটা পড়বা সেটা বাইপোলার। দেখো এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাইপোলারটা ইম্পর্টেন্ট, এটা একটু স্টার দিয়ে রাখো। তাহলে বাইপোলারটা কোথায় কোথায় পাওয়া যাবে? এই যে মানব ভ্রূণের সব কোষে বাইপোলার। ঠিক আছে, মানব ভ্রূণ এটা একটা আসে। এরপর কোথায় কোথায় পাওয়া যায়? রেটিনা, ককলিয়া এবং নাকে পাওয়া যায়। ঠিক আছে, এটা তোমরা একটু মনে রাখতে পারো যে রনক দিয়ে। ঠিক আছে, রনক বাই, রনক ভাইকে বললা রনক বাই। তাহলে র দিয়ে রেটিনা, ন দিয়ে নাক, ক দিয়ে কান। ঠিক আছে, রেটিনা, ককলিয়া এবং নাকে পাওয়া যায়। কানের এই যে কানের ভিতরে তো ককলিয়া থাকে, তাই না? শ্রবণ অঙ্গে যেটা সেটা ককলিয়া, তাহলে নাক, কান, চোখ এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, চোখের রেটিনাতে পাওয়া যায়, নাকে পাওয়া যায়, এরপরে কানের ককলিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, ওকে। এখন আসো যে সিউডো ইউনিপোলার যেটা আছে, এই সিউডো ইউনিপোলারটা তাহলে এটা ভ্রান্ত এক মেরুযুক্ত। বুঝছো, নর্মালি কিন্তু আগে সে বাইপোলার থাকে। নর্মালি এটা বাইপোলার নিউরন থেকে সৃষ্ট, প্রকৃতপক্ষে এটা বাইপোলার, কিন্তু এটা সিউডো ইউনিপোলারের মতো দেখায়। বুঝতে পারছো, এই জন্য সিউডো ইউনিপোলার বলা হয়। এখন এটা কি পাওয়া যায়? গ্যাংলিয়াতে, 2টা গ্যাংলিয়াতে পাওয়া যায়। কোথায়? কি স্পাইনাল গ্যাংলিয়া আর কর্টেক্স গ্যাংলিয়া। তুমি মনে রাখবা যে সিউডো গ্যাং। ঠিক আছে, মনে রাখবা যে সিউডো গ্যাং। ওকে, তাহলে গ্যাং কথা থাকলে বুঝবে এটা কি, এটা সিউডো ইউনিপোলার। তাহলে সিউডো গ্যাং কোথায় কোথায়, কোন কোন গ্যাং? স্পাইনাল গ্যাংলিয়া এবং কর্টেক্স গ্যাংলিয়া। ঠিক আছে, ওকে। এটা মাল্টিপোলার রাখা। মাল্টিপোলার যেটা বহুমেরু থাকবে। তাহলে মাল্টিপোলার কই পাওয়া যাবে? মস্তিষ্ক পাওয়া যাবে এবং যে স্পাইনাল কোডে পাওয়া যাবে। ঠিক আছে, মস্তিষ্ক এবং স্পাইনাল কোডে। ঠিক আছে, মাল্টিপোলার তুমি এটা মনে রাখতে পারো যে মাস্তান দিয়ে। ঠিক আছে, মাল্টি মাস্তান। ঠিক আছে, তাহলে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড মনে রাখবো। মস্তিষ্কে পাওয়া যায় এবং মস্তিষ্ক শেষে কোনটা তৈরি? স্পাইনাল কর্ড তৈরি হয়। পোলার যেটা মেরুহীন। ঠিক আছে, যার কোনো মেরু থাকবে না, এটা কোথায় কোথায় পাওয়া যাবে? এটা সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যবর্তী স্তরে এবং চোখের রেটিনার নিউক্লিয়ার স্তরে। সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যবর্তী স্তর এবং রেটিনার নিউক্লিয়ার স্তরে পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে রাখতে পারো আর সি দিয়ে। আর দিয়ে রেটিনার মধ্যবর্তী স্তরে, আর সি দিয়ে সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তরে।
বহিস্তরে কিন্তু, কোথায় বহিস্তরে, ঠিক আছে, অন্তঃস্তরে না কিন্তু, এখানে এইটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার বহিস্তরে এবং রেটিনার মধ্যবর্তী স্তরে, নিউক্লিয়ার স্তরে, এই দুইটা কিন্তু একটু খেয়াল করে পড়বা। আচ্ছা, এখন আসো, এগুলো আমি বলে দিছি অলরেডি তোমাদেরকে যে সংবেদী যেটা উদ্দীপনা বহন করে নিয়ে যায়, চেষ্টীয় মানে যেটা কেন্দ্রীয় স্নায়ু থেকে বিভিন্ন অঙ্গ উদ্দীপনা পরিবহন করে, আর মিশ্র যেটা দুইটার মাঝখানে কানেকশন হিসেবে কাজ করে। সেম অন্তর্মুখী নিউরন, বহির্মুখী নিউরন এবং আন্তঃনিউরন একই জিনিস, ঠিক আছে। এইবার আসো নিউরোগ্লিয়া, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নিউরোগ্লিয়াটা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। নিউরোগ্লিয়া জিনিসটা কি? আচ্ছা ধরো তোমরা একটা কুরিয়ার সার্ভিসে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস পাঠাবা, কাছের একটা জিনিস পাঠাবা, তো সেটাকে এমনি এমনি পাঠাবা নাকি সেটাকে একটু সাপোর্টিং কোনো সেল দিয়ে, যেটা এই কাজটা না ভেঙে যায়, বিভিন্ন রকম জিনিস দিয়ে সেটাকে মানে প্রোটেক্ট করে পাঠাবা, তাই না? তাহলে আমাদের নিউরনটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো নিউরনটা একটা জিনিসের ভিতরে সুরক্ষিত থাকতে হয়, তাহলে নিউরনটা যে টিস্যুর ভিতরে সুরক্ষিত থাকবে সেই টিস্যুকে বলা হয় নিউরোগ্লিয়া, ঠিক আছে। তাহলে নিউরোগ্লিয়া একটা সাপোর্টিং সেল যেটা হচ্ছে আমাদের নিউরনকে সাপোর্ট দেয়, ঠিক আছে, যার ভিতরে সুরক্ষিত থাকে, বুঝতে পারছো? তাহলে এগুলো নিউরোগ্লিয়া বলে থাকি। এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে যে তোমরা জানো যে নিউরন যেটা আছে, নিউরন কিন্তু কখনো কোষ বিভাজিত হয় না, ঠিক আছে, নিউরন সেলটা কিন্তু বিভাজিত হয় না। আচ্ছা, এখন আমাকে বলো তোমরা টিউমার বা ক্যান্সার জিনিসটা কি? টিউমার বা ক্যান্সার জিনিসটা হচ্ছে আমরা জানি অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজন করতে আমরা কি বলে থাকি? ক্যান্সার বলে থাকি বা টিউমার বলে থাকি। তাহলে ব্রেন টিউমারটা কেন হয়? কারণ ব্রেইনের যে সেলটা নিউরন তার তো বিভাজনই হয় না, তাহলে এখানে কিভাবে আসলে টিউমার হইতেছে? এখানে একটা প্রশ্ন থেকে যায় না? এখানে আসলে নিউরনের বিভাজন না হলেও এর যে সাপোর্টিং সেল নিউরোগ্লিয়া আছে, এই নিউরোগ্লিয়াটা বিভাজিত হতে পারে, ঠিক আছে। যখন এই নিউরোগ্লিয়ার অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় তখন কিন্তু ব্রেন টিউমার হয়। তাহলে বুঝতে পারছো ব্রেইনে কীভাবে নিউরন বিভাজিত হয় না, বাট নিউরোগ্লিয়া বিভাজন হওয়ার কারণে এটাও যখন অনিয়ন্ত্রিত হয়ে যাবে তখন কিন্তু ব্রেন টিউমার হবে, ঠিক আছে। এটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন, একটু জেনে রাখলাম। আচ্ছা, এবার আসো নিউরোগ্লিয়া কয় ধরনের আছে? নিউরোগ্লিয়া 4 ধরনের আছে, ঠিক আছে। অ্যাস্ট্রোসাইট, প্রথমত নামগুলো জানতে হবে, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং ইপেনডাইমা, ঠিক আছে। এখন দেখি এগুলোর কাজ একদম ইজিভাবে আমি বলে দেবো, যেটা তুমি মনে রাখতে পারবা ইজিলি। এখন দেখো অ্যাস্ট্রোসাইট, তাই না? অ্যাস্ট্রোসাইট দেখো তো, এই অ্যাস্ট্রোর ভিতরে একটা স্ট্রো আছে না, অ্যাস্ট্রো, তাহলে এটা স্টার, কার মতো? এটা স্টারের মতো দেখতে, ঠিক আছে। তাহলে এটা তারকাকৃতি, এটা কেমন? তারকাকৃতির স্টার, তাহলে অ্যাস্ট্রোর স্টো আছে। পুষ্টি কথাটা দেখো তো, পুষ্টির ইষ্ট আছে না, তাহলে অ্যাস্ট্রোসাইট স্টার এবং পুষ্টি সরবরাহ করে, মনে থাকবে এটা নিউরনে কী দেয়? পুষ্টি সরবরাহ করে, দ্যাটস ইট, এটা মনে রাখলে হবে। এবার অলিগোডেন্ড্রোসাইট, আচ্ছা অলিগো মানে কি আমাকে বলো তো? অলিগো মানে কি? কম না? অলিগো মানে তো কম, তাই না? তাহলে অলিগো মানে হচ্ছে কম, তাহলে এই কোষগুলো তুলনামূলকভাবে ছোটো থাকে এবং কম অভিক্ষেপযুক্ত, এগুলোর অভিক্ষেপ কি থাকে? কম থাকে, ঠিক আছে। ওকে, এখন এগুলো কী করে? স্নায়ুরচির মায়েলিন আবরণ, তোমরা জানো যে একজনের উপরে যে আবরণটা থাকে, ঠিক আছে, প্রোটিন এবং ফ্যাটের তৈরি, ঠিক আছে, এটাকে মায়েলিন আবরণ বলে থাকি, মায়েলিন শীত। এই মায়েলিন আবরণ তৈরি করে এর কাজ তুমি একটু মনে রাখবা যে ও মা, ঠিক আছে, ও মা, তাহলে ও দিয়ে অলিগোডেন্ড্রোসাইট, মো দিয়ে কী তৈরি করা? মায়েলিন আবরণ তৈরি করে, মনে থাকবে না এখন? ওকে, এবার আসো মাইক্রোগ্লিয়া। আচ্ছা তোমরা ওই যে এই যে ইমিউনিটিতে বিভিন্ন রকম ম্যাক্রোফেজের নাম পড়ছো, যেমন যকৃতের ম্যাক্রোফেজের নাম কাফার কোষ, ঠিক আছে, লিভারের ম্যাক্রোফেজ পড়ছো, এই যে যেটা যকৃত বা লিভার বলি আমরা। এরপরে তোমরা টিস্যুর ম্যাক্রোফেজ পড়ছো, কিডনির ম্যাক্রোফেজ পড়ছো, ঠিক আছে, লিভার লাংসের ম্যাক্রোফেজ পড়ছো, স্কিনের ম্যাক্রোফেজ পড়ছো। এরকম আমাদের মস্তিষ্কের একটা ম্যাক্রোফেজ, তার নাম কি? মাইক্রোগ্লিয়া। তাহলে মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম মাইক্রোগ্লিয়া। আচ্ছা, মাইক্রো কথা মানে কি? ছোটো না, বলো তো? তাহলে এটা কি? এটা সবচেয়ে ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া, এটা সবচেয়ে কি? ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। 4টা নিউরোগ্লিয়া যেটা আছে এর মাঝে এই মাইক্রোগ্লিয়াটা সবচেয়ে ক্ষুদ্রতম। আচ্ছা বলো তো, এটা যেহেতু মস্তিষ্কের ম্যাক্রোফেজ বলা হয়, সুতরাং ম্যাক্রোফেজের কাজ কি বলো তো? ফ্যাগোসাইটোসিস করা, সুতরাং এর কাজ কি? ফ্যাগোসাইটোসিস করা, মনে থাকবে? এইভাবে জাস্ট পড়বা। আচ্ছা, এখন আসো ইপেনডাইমা। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি বলি, ধরো আমাদের ব্রেনটার ওজন কত যদি বলি আমি, প্রায় 1.5 কেজি, ঠিক আছে, প্রায় 1500 সেন্টিমিটার, 1.5 কেজি। আচ্ছা, 1.5 কেজি ওজনের একটা জিনিস তুমি মাথায় যে নিয়ে আসো, তোমার কি মনে হয় না কখনো এটা ভারী? দেখে আমাদের মনে হয় যে এটা অনেক ভারী জিনিস, আমাদের মনে হয় যে একটা হালকা জিনিস, তাই না? হালকা, প্রায় 50 গ্রামের মতো। তাহলে এই 1.5 কেজি ওজনের কেন মনে হয় না আমাদের? কারণ আমরা একটা ফ্লুইডের ভিতরে, আমাদের এই মস্তিষ্ক থাকে একটা ফ্লুইডের ভিতরে, ঠিক আছে, এই ফ্লুইডের নামটা কি? সিএসএফ, ঠিক আছে, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে এই সিএফটা কই থেকে আসে? নিশ্চয়ই কেউ তৈরি করে এটা, এই যে এই ইপেনডাইমা যেটা আছে এটা এই সিএসএফটা তৈরি করে, ঠিক আছে। আর এই সিএফটা আমাদের মস্তিষ্কের ওজনকে মনে করায় দেয় 50 গ্রামের মতো, ঠিক আছে, কমায় দেয়। তাহলে এটা কি? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড তৈরি করে, ঠিক আছে, এর কাজ কি? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড তৈরি কর। তাহলে বুঝতে পারছো আমি যেভাবে বললাম অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, ইপেনডাইমা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 30 স্টার দিয়ে রাখো, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, ঠিক আছে। এবং এই যেখানে নিউরনের ক্লাসিফিকেশন যেটা পড়া দিয়েছে এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের ক্লাসটা কেমন লাগছে আমাকে অবশ্যই একটু জানাবা। আমরা ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তীতে আরও কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর যারা এখন মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তোমরা যেখানেই পড়ো, ঠিক আছে, যেখানেই পড়ো, এই মূল বইটাকে কীভাবে গুছিয়ে নিয়ে পড়তে হয় সেটা বলো। ধরো তুমি একটা অনেক বড় ক্লাস
ক্লাসগুলো তোমাকে হোয়াইট বোর্ডে লিখে লিখে বা তোমাকে একদম স্মার্ট বোর্ডে লিখে লিখে পড়াইলো, ঠিক আছে, কিন্তু তোমাকে মূল বই থেকে যদি না পড়ায় মেডিকেল অ্যাডমিশনটা কিন্তু তুমি এই যে বই থেকে কোনটা পড়তে হবে, কোন লাইনটা পড়তে হবে, ঠিক আছে, তুমি একবার ক্লাস দেখবা, ক্লাস দেখে আবার বই পড়তে যাও, তখন আবার বই গুছাতে পারবা না, ঠিক আছে। এই যে বইটা যদি এইভাবে দেখে দেখে মূল বই ভিত্তিক পড়ো, তাহলে তোমার প্রিপারেশনটা ভালো হবে এবং তুমি আমার ক্লাসটা দেখে কিন্তু তোমার বইটা রিভিশন হয়ে গেলো। তারপর বইয়ে সুন্দর মতো জাস্ট খালি দেখে দেখে এই লাইনগুলো পড়ে যাবে, ঠিক আছে, এবং এমসিকিউ প্র্যাকটিস করবো, তাহলে কিন্তু ভালো করতে পারবে, ঠিক আছে। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।